আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? আন্ডারলাইন করুন, আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। ওকে, কিন্তু তার মৃত্যু হয় 325 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে সময় যত কমে তত আধুনিক, যত সময় বাড়ে তত অতীত। আর এই যে খ্রিস্টাব্দ তথা অ্যানো ডোমিনি বা এডি, এই এডিতে কিন্তু সংখ্যা যত বাড়ে তত কি, তত সামনের দিকে, মানে ভবিষ্যৎ, আর যত কমে তত অতীত। আজকে কোন সাল? 2024 সাল। গতকালকে কি ছিল? 2023 সাল। তো 2023 বেশি নাকি 2024 বেশি? যত বাড়ছে তত তত ভবিষ্যৎ, আর যত কমছে তত অতীত। এটা কোথায়? খ্রিস্টাব্দে। কিন্তু খ্রিস্টপূর্বাব্দে যত বাড়বে, যত বাড়বে তত অতীত, যত কমবে তত সেই তুলনায় ভবিষ্যৎ, খ্রিস্টাব্দের তুলনায় ভবিষ্যৎ। এই জন্য অনেকে বলে স্যার আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করলেন, কিন্তু 325-এ কেমনে মারা গেল? এইটা তো বুঝলাম না। আসলে বোঝার কিছু নাই, কারণ ওইটা সে 2 বছর পরেই মারা গেছে। ভারতবর্ষ আক্রমণের 2 বছর পরেই মারা গেছে। তখন সাল গণনা করা হতো এভাবে। কোথায় হয়েছিল সে মৃত্যু? এগুলো আসে না, তাই খামোকা বাদ দেন। আসুন আমরা বাংলার প্রাচীন ইতিহাসের অংশ দেখি। আমাদের প্রাচীন ইতিহাস শুরু হয়েছিল মৌর্য যুগকে কেন্দ্র করে। আর এখানে এই মৌর্য যুগকে রাউন্ড আপ করবেন, মৌর্য যুগকে রাউন্ড আপ করে লিখবেন প্রতিষ্ঠাতা হচ্ছেন মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন, কি প্রতিষ্ঠা করেন? সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ওকে, তার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্র বা পাটালিপুত্র। আর চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। আর চাণক্যের কি ছদ্মনাম ছিল? চাণক্যের ছদ্মনাম কৌটিল্য। এই আন্ডারলাইন অংশ আমার পড়ার সিস্টেমের মধ্যে পার্থক্য নিয়ে আসুন। আমি যেভাবে বলি সেভাবে পড়ুন। পুরো লিটারেচার আপনি একবার রিডিং দিতে পারেন, 2বার রিডিং দিতে পারেন, কিন্তু এরপরে এই আন্ডারলাইন করা অংশগুলো ধরে ধরে প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন? মৌর্য যুগের প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে গেছে চন্দ্রগুপ্ত মৌর্য। প্র্যাকটিস করেন, দেখবেন যে হয়ে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? মৌর্য সাম্রাজ্য। তার রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। তার প্রধানমন্ত্রী কে ছিলেন? চাণক্য। চাণক্য না থাকবে কৌটিল্য থাকবে, সমস্যা কি? চাণক্যর ছদ্মনাম কি? কৌটিল্য। শুনুন, আমি SMS দেখেছি, আমার কথা স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা, আমার কথা স্পষ্ট বোঝা যায় নাকি যায় না? যায় অথবা যায় না লিখুন তো। এই যে উর্মি লিখছেন যায়, সজল লিখছেন যায়, এই যে সব যায় যায় যায়। আমার এখানে 244 জন পার্টিসিপেন্টস এই মুহূর্তে দেখছি। এই দেখেন যায় যায় যায়। তাহলে যার যায় না সমস্যাটা কি আমার নাকি যার সমস্যা, যিনি শুনতে পাচ্ছেন না তার? ডোন্ট মাইন্ড, আমি জাস্ট বোঝানোর জন্য বলা। একজন মানুষও যদি আপনারা আমার কথা শুনতে পান, তার মানে আমার কোনো প্রবলেম নেই। আমি কি বোঝাতে পেরেছি? আপনার ডিভাইসে প্রবলেম। আসুন আমরা সময়টা নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাই। চলে যাই মৌর্য যুগ থেকে, দেখি পরের অংশে কি আছে। এখানে আরো কিছু কথা আছে, যেমন মেগাস্থেনিস একজন ছিলেন পরিব্রাজক। মেগাস্থেনিস ছিলেন একজন গ্রিক পরিব্রাজক। মেগাস্থেনিস কে ছিলেন? একজন গ্রিক পরিব্রাজক। মেগাস্থেনিস একজন গ্রিক পরিব্রাজক। গ্রিক পরিব্রাজক ছিলেন মেগাস্থেনিস। কার সময়? চন্দ্রগুপ্তের সময়। তাহলে চন্দ্রগুপ্তের সময় কোন পরিব্রাজক বা পর্যটক? এই পরিব্রাজকের আরেকটি বাংলা হচ্ছে পর্যটক। পরিব্রাজক তথা পর্যটক, পর্যটক বা টুরিস্ট। এই পরিব্রাজক বা পর্যটক অর্থাৎ মেগাস্থেনিস কার শাসনামলে এসেছিলেন? চন্দ্রগুপ্তের মৌর্যের শাসনামলে এসেছিলেন। ওকে, আর তার রচিত গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ কোনটি? ইন্ডিকার। এই বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা, এটা কার? মেগাস্থেনিসের। শব্দগুলো মেলান। মৌর্য কি বলে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে কোন কোন পর্যটক বাংলা ভ্রমণ করেছিলেন? মেগাস্থেনিস। মেগাস্থেনিস রচিত গ্রন্থ কোনটি? ইন্ডিকা বা ইন্ডিকা রচয়িতা কে? মেগাস্থেনিস। মেগাস্থেনিস কে ছিলেন? একজন গ্রিক পরিব্রাজক বা টুরিস্ট বা পর্যটক। এই তো এভাবে পড়বেন। নেক্সট, সম্রাট অশোক। এই সম্রাট অশোক থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সম্রাট অশোক। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট
সম্রাট অশোক, আর তিনি কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন। কলিঙ্গ যুদ্ধে জয়ী হন, কলিঙ্গ যুদ্ধে জয়ী হন। তিনি ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন। বাংলা লিপির উৎপত্তিও ব্রাহ্মী লিপি থেকে। ওই যে কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের বলেছি কিনা জানি না, বিসিএস এমন একটা জায়গা, কি বলে আমাদের এনটিআরসি এমন একটা জায়গা, এই সমস্ত জায়গায় ঘুরিয়ে প্রশ্ন করে দেওয়া হয়, ঠিক আছে। যেমন আপনি পড়ছেন এক জায়গা থেকে, প্রশ্নটা এসে গেছে আর এক জায়গায়, বাংলা প্রশ্ন দিয়ে দিয়েছে বাংলাদেশে ফেরছে, কি করবেন? কিছু করার নাই। যা দেওয়া নাই তা আপনাদের জন্য স্পেশাল নোট। আসুন তাহলে আমরা কি বলছিলাম, বাংলা লিপির উৎপত্তি কোথা থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা কে করেছিলেন? সম্রাট অশোক। নেক্সট, অর্থশাস্ত্রের রচয়িতা, অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কে? কৌটিল্য। অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কৌটিল্য। আর দরকার নাই, এগুলো আগেই বলা হয়ে গেছে। নেক্সট, গুপ্ত যুগকে, এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, এটা ডাবল স্টার দিয়ে রাখো পুরোটা। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণযুগ, গুপ্ত যুগ, প্রাচীন ভারতের। এবার রিলেট করুন, প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোনটি? গুপ্ত যুগ। গুপ্ত যুগকে কি বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোনটি? গুপ্ত যুগ। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগকে কার স্বর্ণযুগ বলা হয়? প্রাচীন ভারতের। 3টা প্রশ্ন 4টা প্রশ্ন হয়ে যায়, আশা করছি বুঝতে পেরেছে। নেক্সট, প্রথম চন্দ্রগুপ্ত থেকে, প্রথম চন্দ্রগুপ্ত থেকে লাগবে না, সমুদ্রগুপ্ত লাগবে। সমুদ্রগুপ্ত, তাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন। তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন কে ছিলেন? সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের নেপোলিয়ন কে ছিলেন? সমুদ্রগুপ্ত। আর তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। রিলেট করেন, রিলেট করেন। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটাও ইম্পর্টেন্ট বিশেষ কারণে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার সময় চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে আক্রমণ করেন। তার সময় চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষ আক্রমণ করেন। আর 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 বাকি তথ্যগুলোর মধ্যে এই যে বরামিহিরকে কেন্দ্র করে তার রচিত গ্রন্থের নাম ছিল বৃহৎ সংহিতা, এটাকে রিলেট করবেন। ওকে, বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, ফা হিয়েন কার শাসনামলে বাংলা ভ্রমণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। তৃতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বলবো বিক্রমাদিত্য। বরামিহির কে ছিলেন? একজন জ্যোতির্বিদ। তার রচিত গ্রন্থ কোনটি? বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা। কি বলতেছে এটা? স্যার আপনি এটা কোন শীট দেখাচ্ছেন? আমরা যে শীট নিয়েছি তাতে সব নাই। আগে 2 নম্বর, আমি পড়াচ্ছি 2 নম্বর, লেকচার 2, এনটিআরসি না? এনটিআরসি লেকচার 2। যখন স্টার্ট দিতে বলতেছি তখন তো মুখেও বলতেছি, সেই মুখে বলা কথাগুলো একবার শুনে নেবেন যদি দেখতে না পান প্লিজ। পদ বের করতে হবে তো না? মেনে নিত কি লিখতেছে? আমাকে এটাই দেওয়া হয়েছে, আমি জানি, এটাও জানি, মাথা কিছু করার নেই, তাই না? বুধগুপ্ত দরকার নাই, গুপ্ত পরবর্তী দরকার নাই। গৌর রাজ্য ও রাজা শশাঙ্ক, এই যে গৌর রাজ্য, গৌর রাজ্য, রাজা শশাঙ্ক। তাহলে রাজা শশাঙ্ক ছিলেন গৌর রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ গৌর রাজ্যের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। আর তার রাজধানী ছিল কোথায়? তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। ব্যাস।
শশাঙ্কের উপাধি কি ছিল? শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই আমাকে দেখে বলা হচ্ছে যে এটা লেকচার কত? লেকচার 2। আমি লেকচার 2 পড়াচ্ছি। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এই যে মহাসামন্ত দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আর একটু মোটা করে দেওয়া যায় না? ওই গেল কালিটা, ওই যে ওই কালিটা করতে আসবে না? ও আচ্ছা আচ্ছা, আপনারা এটাকে দেখুন, মহাসামন্ত। এই যে মহাসামন্ত, এই মহাসামন্ত হচ্ছে শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। নেক্সট। সব দরকার হয় না, সব দরকার হয় না। ওকে, যেমন মাৎসন্যায়, এই মাৎসন্যায় কথাটিকে আপনারা বক্স করে নিন। মাৎসন্যায়, এই মাৎসন্যায় বলতে আসলে কি বোঝায়? মাৎসন্যায় কি? মাৎসন্যায় হচ্ছে অরাজকতা ও আইন শৃঙ্খলাবিহীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা। কোন সময়ের? সপ্তম থেকে অষ্টম শতকে। সপ্তম থেকে অষ্টম শতকে। তাহলে মাৎসন্যায় যে ঘটেছিল কত সালে? সপ্তম থেকে অষ্টম শতকে। সপ্তম থেকে অষ্টম, না মাছের রাজ্য নয়, মাৎসন্যায় হচ্ছে মাছের ন্যায় অন্যায়। হ্যাঁ, মাছের ন্যায় অন্যায়। কিরকম মাছের ন্যায় অন্যায়? বড় মাছ সবসময়ের জন্য ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, এটাই হচ্ছে নিয়ম। বড় মাছ ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক আছে? এটা এক ধরনের নির্মমতা। হ্যাঁ, তো সেইটা বোঝানোর জন্য আর কি। ওকে, এখানে আমি চলে যাব পাল শাসন বংশে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এই যে পাল বংশ, এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল শাসনের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন, প্রথম বংশানুক্রমিক শাসন, এটুকু আন্ডারলাইন করেন। প্রথম বংশানুক্রমিক শাসন। তারপরে পাল রাজারা ছিলেন, পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। ব্যাস, পাল শাসনের প্রতিষ্ঠাতা গোপাল। প্রথম বংশানুক্রমিক শাসন কোনটি? পাল শাসন। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এই যে 400 বছর তারা শাসন করেছিলেন, এই জন্য এটা দীর্ঘ শাসন ছিল। বাংলার সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী শাসন পাল শাসন। ওকে, গোপাল একটু আগে লিখে দিয়েছি, গোপাল পাল শাসনের প্রতিষ্ঠাতা, এখানে আর দরকার পড়ছে না। নেক্সট, ধর্মপাল। ধর্মপাল ছিলেন, ধর্মপাল ছিলেন পাল শাসনের শ্রেষ্ঠ সম্রাট। আচ্ছা, এই যেটাকে আমরা পাহাড়পুর, যেটাকে আমরা পাহাড়পুরের বৌদ্ধ বিহার বলি, এটা আসলে ছিল সোমপুর বিহার। এটা ছিল সোমপুর বিহার। অর্থাৎ এই সোমপুর বিহার আর পাহাড়পুর বৌদ্ধ বিহার যে এক এবং অভিন্ন, সেটাকে চিহ্নিত করার জন্য রাউন্ড আপ করেন এভাবে: যা পাহাড়পুর বৌদ্ধ বিহার তাই সোমপুর বিহার, যা সোমপুর বিহার তাই পাহাড়পুর বৌদ্ধ বিহার। অর্থাৎ এই ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করেছিলেন, যা বর্তমানে পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। এখানে কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার শাসন আমলে? দ্বিতীয় মহিপালের সময়। আচ্ছা, দরকার নাই আর। রামপাল, এখান থেকে লাগবে রামপালের, রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী। রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী। তাহলে সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামপালের সভাকবি। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? হ্যাঁ, সরে তো যাই, প্রায় সময় সরে যাই। রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। আর এই সন্ধ্যাকর নন্দী রচনা কি কি রচনা করেছিলেন? রামচরিত। রামচরিত, যেটা রামপালের জীবনী গ্রন্থ, রামপালের জীবনী। এটা ছিল একটা জীবনী গ্রন্থ, রামপালের জীবনী গ্রন্থ রামচরিত। কে রচনা করেছিলেন? সন্ধ্যাকর নন্দী। ওকে, সেন শাসন। সেন শাসন, এখানে সেন শাসনের প্রতিষ্ঠাতা সামন্ত সেন হলো সেন শাসনের
প্রথম রাজা, সেন শাসনের প্রথম শাসক হচ্ছেন হেমন্ত সেন। হেমন্ত সেন, এই হেমন্ত সেন হচ্ছে সেন রাজ্য প্রতিষ্ঠা করেন। হেমন্ত সেন সেন রাজ্য প্রতিষ্ঠা করেন, এই জন্য সেন বংশের তাকে বলা হয় প্রথম রাজা। তাহলে সেন শাসনের প্রথম রাজা কে ছিলেন? হেমন্ত সেন। আর তার রাজধানী কোথায় ছিল? নদিয়াতে। আচ্ছা, আবার বলছি, নদিয়াতে। নদিয়াতে। নেক্সট, বিজয় সেন। এই বিজয় সেনকে কেন্দ্র করে লিখবেন। বিজয় সেন বাংলাকে, শুধু বাংলাকে সর্বপ্রথম একক শাসনাধীনে আনয়ন করেন। রাজধানী ছিল বিক্রমপুর। সেন শাসকদের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুর না, বিজয় সেনের রাজধানী ছিল বিক্রমপুর। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। রাজধানী ছিল বিক্রমপুর। হোয়াট ইজ দিস? কি নাম যেন? কেশব সেন? না, এটা তো না। বিক্রমপুর হবে কেন? এটা বিক্রমপুর রাজধানী, এটা কেশব সেনের রাজধানী ছিল বিক্রমপুর। যখন কেশব সেন, এটা হচ্ছে কেশব সেন, অর্থাৎ লক্ষণ সেনের মৃত্যুর পর তার এক ছেলে কেশব সেন যখন, মানে রাজার মৃত্যু না হওয়া পর্যন্ত রাজ্য চলে যায় না তো। লক্ষণ সেন যখন পরাজিত হয়েছেন, এরপর তার পুত্র কেশব সেন নাম কাওয়াসে রাজা ছিলেন। এটা কেশব সেনের রাজধানী ছিল। এই বিক্রমপুর ছিল কার রাজধানী? কেশব সেনের। কেশব সেনের রাজধানী, কেশব সেনের রাজধানী ছিল বিক্রমপুর। কেশব সেনের রাজধানী ছিল বিক্রমপুর। নেক্সট, বল্লাল সেন। এই বল্লাল সেন দানসাগর এবং অদ্ভুত সাগর নামক গ্রন্থ রচনা করেন। আর তিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন। কৌলিন্য প্রথা বলতে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিবাহ প্রথা চালু করেছিলেন। তারপরে তিনি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম ভাগে বিভক্ত করেছিলেন। ওকে, দেখেন, ইতিহাস নিয়ে যদি কথা বলেন, তাহলে সেন বংশের সর্বশেষ শাসক অ্যাকচুয়ালি লক্ষণ সেন। কথা বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি লক্ষণ সেন। কিন্তু অপশনে যদি কেশব সেন থাকে, তখন তো আপনাকে কেশব সেনে যেতে হবে। কারণ কেশব সেন তো 1230 সাল পর্যন্ত এই যে কি বলে এটাকে, বিক্রমপুর ভিত্তিক শাসক বিক্রমপুর ভিত্তিক শাসন পরিচালনা করেছে। কিন্তু কেশব, স্লাইড ধরে পড়ালে কি মনে রাখতে পারবো? আমি তো শোনেন, এই যে একজন মানে লিখলেন যে জাকির হোসাইন স্যার, এভাবে স্লাইড ধরে পড়ালে কি মনে রাখতে পারবো? আমি কি স্লাইডে সবকিছু পড়াচ্ছি? না, সবকিছু পড়াচ্ছি না। একটু পরে দেখবেন ফুরুত করে শেষ হয়ে গেছে। তারপরে তথ্যগুলো দেখবেন কত কম। ঠিক আছে, সব তো পড়াবো না, সবকিছু না, কিন্তু স্লাইড ধরে ধরে না পড়ালে আপনারা বলবেন যে স্লাইড পড়ায় না। আবার লিখে দিতে গেলে বলেন যে ওই কি বলে, স্লাইড ধরে পড়াতে গেলে আবার বলছেন না, এটা হচ্ছে কেমন। আমি যা করছি সেটা একটু দেখুন। আপনাদের কি দরকার, আমাকে সাজেশন দেয়া নাকি আমার সাজেশন নেয়া? যদি সাজেশন দেন তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকি, দেন সাজেশন দেন। ভুল করে বিসিএস পাস করেছিলাম, ভুল করে। সেটা অনেক বছর আগে, তো ধরেন 1.5 যুগ আগে। না, 1.5 যুগ না, একটু কম, আর একটু কম হবে। যাই হোক, সাজেশন না দিয়ে একটু পড়েন, আপনারা একটু দেখেন আমি কি করছি। শুধু কম পড়লে কি সবকিছু হয়? হবে না। কততম হলে চলে? কোন সালে ম্যাট্রিক পাস করেছেন মামুন? আপনি ম্যাট্রিক পাস করেছেন কত সালে? 2012 সালে। তারপরে তারও আগে, তারও আগে, তারও আগে, তারও আগে, তারও আগে। আসুন আসুন, এইসব ব্যক্তিগত কথার মধ্যে আসবেন না। চালুন। এখন আমি কেউ না, আমি শুধুই মাত্র এস এম মাসুদ।
ওকে, আসুন কথা শুনুন। বাংলার শেষ হিন্দু রাজা, বাংলার শেষ হিন্দু রাজা কাকে বলছি? লক্ষণ সেন, বাংলার শেষ হিন্দু রাজা। কিন্তু যদি এখানে কেশব সেনের নাম থাকে এবং সাল উল্লেখ থাকে এরকম 1230 সাল পর্যন্ত, তখন আমরা কেশব সেনকে উত্তর করবো। ক্লিয়ার?